This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো, প্রথমে আমি অভিনয়টা আমি নিজে বন্ধ করতে চাইনি। আমি হঠাৎ করে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি, আমার হাতে অনেক কাজ ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আস্তে আস্তে সেই কাজগুলো আমার থেকে চলে যায়। টিএমসি তো বারবার বলছে যে বিজেপি নাকি প্রার্থী খুঁজে পাচ্ছে না, এই কথাটা বলেছে। তা আমাদের হাসি পাচ্ছে, তাহলে এত বিক্ষোভ কি করে হচ্ছে? যখন এই রাজ্যে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ হয়েছে, একজন মহিলা হিসেবে কখনো আমি সেটাকে সাপোর্ট করি না, কখনো কোনোদিন করবো না। নমস্কার, থার্ড আম্পায়ারে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। দেখুন, ভোট মরশুম মানে বাংলা উত্তেজনায় টকবক করে ফুটছে। আর আমরা যে সময় থার্ড আম্পায়ারে মুখোমুখি হয়েছি আপনাদের, তখন তো একেবারে পিক টাইম, রাজনীতির পিক টাইম। তো রাজনীতি, বাংলার রাজনীতি, বাংলায় ভোট মানে সব ধরনের বিষয় রয়েছে। তো আমরা আলোচনা করতে করতে ভাবছিলাম যে রাজনীতি এবং অভিনয় জগৎ এবং রাজনীতির জগৎ কেমন অঙ্গাঙ্গিভাবে আমাদের বাংলাতেও জড়িয়ে গেছে। অন্য রাজ্যে হয়েছে, বম্বেতে হয়েছে, কিন্তু আমাদের রাজ্যও কিন্তু প্রবলভাবে এই রাজনীতি আর অভিনয় জগতের মধ্যে অদ্ভুত একটা মিলেমিশে একাকার হয়ে রয়েছে। অর্থাৎ অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিক হয়েছেন, রাজনীতিকরা অভিনয় করছেন তুলনায় কম, কিন্তু অভিনেতা অভিনেত্রীরা রাজনীতি করছেন, দাপিয়ে রাজনীতি করার পর, অভিনয় করার পর রাজনীতির জগতে হচ্ছে দাপিয়ে রাজনীতি করছেন এবং বিরোধী রাজনীতি করছেন। সেটা বড় একটা দেখা যায় না, এবং দেখা যায় না বলেই বিরোধী নেত্রীদের মধ্যে প্রথম যে নামটা হচ্ছে আপনাদের উচ্চারণ করতেই হবে, তিনি আর কেউ নন, ভারতীয় জনতা পার্টির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ আমাদের মুখোমুখি লকেট রয়েছেন, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। থার্ড আম্পায়ারে স্বাগত লকেট। নমস্কার। অভিনেতা রাজনীতিক এই দুটোর মেলবন্ধনের কথা বলছিলাম, সে কথা নিশ্চিতভাবে হবে, কিন্তু আমার একদম নিজস্ব প্রশ্ন। আমরা আড্ডাই দেবো, যত না হচ্ছে আমরা খুব সিরিয়াস কথা বলবো তার চেয়ে বেশি। তুমি মহিলা মোর্চার নেত্রী ছিলে, সাংসদ ছিলে, জেনারেল সেক্রেটারিও হয়ে রয়েছে। নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী তোমায় পছন্দ করতেন, যথেষ্ট পছন্দ করতেন। অনেকের প্রশ্ন, বিজেপির অনেক নিচুতলা কর্মীদের মতো আমাদেরও প্রশ্ন, অনেকে প্রার্থী হলেন, অনেকে যাদের কেউ চেনে না জানে না এমন অনেকেও প্রার্থী হয়েছেন, লকেট চট্টোপাধ্যায় বাদ গেলেন কেন? আমি জানি এই প্রশ্নটা তোমার, মানে আমার কাছে সবাই খুব কমন, যে এত বড় একটা ইলেকশন, এত বড় একটা উৎসব, লকেট চট্টোপাধ্যায় এত, মানে সারাক্ষণ লকেট চট্টোপাধ্যায়কে লড়তেই দেখা গেছে, তো এবারে নয় কেন? দেখো, আমার যেটা মনে হয়, আমি রাজনীতিটা কি করে আমি এর মধ্যে ঢুকে গেছি আমি নিজেও জানি না। এটা আমি ডেস্টিনি মনে করি। এবং তারপরে যখন ঢুকেছি, তারপরে 2015-16-তে লড়েছি, 19-এ লড়েছি, 2 বছর অন্তর অন্তর শুধু লড়েছি। লড়ার পর বিশ্লেষণ করেছি কি আছে না আছে, আবার 24-এ, আবার মানে 21-এ, আবার 24-এ, 4টে ইলেকশন আমি লড়েছি। তো ভারতীয় জনতা পার্টিতে কর্মী, যেটাকে কার্যকর্তা বলি, এদের না অনেক বেশি মূল্য রয়েছে, এবং এদের ওপর পুরো জিনিসটা কিন্তু আমাদের পার্টি যেভাবে এগিয়ে চলছে সারা দেশ জুড়ে, এদের কিন্তু একটা জায়গা আছে, অন্য কোন পার্টিতে আছে আমার মনে হয় না সেরকম ভাবে আছে। তো মাঝে মাঝে নিজেকে বাদ দিয়ে কার্যকর্তারা কি করছেন বা আমাদের কর্মীরা কিভাবে কাজ করছেন না করছেন, তাদের সঙ্গে থাকাটাও কিন্তু একটা, আমার মনে হয় একটা পার্টির মধ্যে পড়ে।
এবং আমার এবারে মনে হয়েছে যে আমি লড়েছি অনেকবার, কিন্তু এবার আমার মনে হয় যে আমার সাংগঠনিক কাজ, কারণ এত কাজ থাকে, এত কিছু থাকে, সেগুলো হয়তো আমার নলেজে থাকে কিন্তু লড়ার সময় অনেক সময় মিস করে যাই, আমার মনে হয়েছে। তো আমার মনে হয়েছে যে এবারে আমি সাংগঠনিক কাজে যুক্ত থাকবো, এবং আমি অনেক আগে সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলাম যে 2024-এর ইলেকশনের পরে পরে বলেছিলাম যে এবার আমি রাজনীতিতে একদম কার্যকর্তা কর্মীদের সাথে থেকে, আর আরো অনেক কিছু থাকে যেগুলো আমি জানি না, মানে সেগুলো নির্বাচন শিখবো, পরিচালনা করার সেগুলো জায়গাটা। আমি শিখবো, সেগুলো হুম, আমি জানবো। হুম। শেখার তো কোনো শেষ থাকে না, এবং আমি নিজে মেনে নিয়ে আমার মনে হয়েছে, এবং আমি সেটাকে খুব এনজয় করছি। আমার এখানে একটা প্রশ্ন আছে, যারা অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন, আহ, অনেকে কি করেন যে দুটো দিক হচ্ছে সমান তালে চালানোর চেষ্টা করেন। অর্থাৎ যদি কোনো কারণে আমি এখানে বিফল হই, অসফল হই, তাহলে আমার এটা রইলো থাকে। কিন্তু তুমি বোধহয় একমাত্র যে রাজনীতিতে এসেছো অভিনয় জগতের দরজাটাকে বন্ধ করে। এই সাহসটা তোমাকে কে দিল? দেখো, প্রথমে আমি অভিনয়টা আমি নিজে বন্ধ করতে চাইনি। হুম, আমি হঠাৎ করে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি, আমার হাতে অনেক কাজ ছিল, হুম। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আস্তে আস্তে সেই কাজগুলো আমার থেকে চলে যায়। আচ্ছা। আমি কখনো অভিনয় ছাড়তে চাইনি, হুম, এবং পরিস্থিতি এমন একটা তৈরি হয় যে অভিনয়গুলো, সেই সিনেমাগুলো, টেলিফিল্মগুলো আমার কাছ থেকে যেতে থাকে। তখন আমি সিনেমা টেলিফিল্মে বেশি কাজ করছিলাম, যেতে থাকে। এবং তারপরে আমি দেখছিলাম, অপেক্ষা করছিলাম। কিন্তু আস্তে আস্তে আমি রাজনীতির ময়দানে এতটাই আমি সেক্রেটারি হই, একের পর এক আমার কাজ এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমি সত্যি সত্যি অভিনয় থেকে আস্তে আস্তে নিজেই তারপরে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার মতো অবস্থায় গেছি। কিন্তু প্রথম কিন্তু মানে আমি ছাড়িনি, আমাকে ছাড়ানো হয়েছিল। মানে এখন হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে যেসব ঘটনা চলছে, এক ঘরে করে দেয়া, কাজ না পাওয়া, সেটা আমাকে দিয়ে সূত্রপাত সেটা, হ্যাঁ, হয়েছিল। সেটা তোমাকে দিয়ে এবং সূত্র আমার পাত। অনেক বন্ধু বান্ধবরা আমাকে ফোন করে বলেছিল, এত বড় রিস্কটা নিলি কেন? হুম, কারণ আমাকে জানে, আমাদের এটাই পেশা, হুম, আমরা এটা থেকেই, প্রফেশন থেকেই আমরা কাজ করি, আমাদের হুম, ফ্যামিলি সবকিছু চলে। তো আমাকে অনেক বন্ধুরাও জিজ্ঞেস করেছিল হুম, ফোন করে, এই বুদ্ধিটা তোকে কে দিল, মানে এইরকম পাগলামিটা তুই কেন করলি, হুম, যেখানে একটা সরকার রয়েছে। হুম, আমার মনে হয়েছে যে না, আমার মনে হয়েছে যে আমি এটা ঠিক করেছি, আমি তো করেছি। হুম, তো এখন তো কিছু করার নেই, আর আমি তো পিছনে যাওয়ার লোক নই, আমি তো হুম, সামনেই এগিয়ে যাব। হুম। তো আমি গেছি, এবং তারপরে বাস ঈশ্বরের আশীর্বাদে আমি এগিয়ে গেছি। এখন যদি অভিনয়ের কোনো অফার আসে? না, সেরকম ভালো কিছু হলে করব। মানে অনেকেই বলে টলে মাঝে মাঝে, হুম, বম্বে থেকেও অনেকবার মানে চেনা জানা হয়ে গেছে, তো হুম, অনেকেই জিজ্ঞেস করেছিল, মহিলা ওরিয়েন্টেড যদি কিছু থেকে থাকে, ভালো কোনো ক্যারেক্টার থাকে, নিশ্চয়ই করব। তার মানে অভিনয়ের একটা স্পৃহা যেটা ভেতরকার প্রথম ভালোবাসা, সেটা কিন্তু এখনো আছে। ওটা তো থাকবেই, হ্যাঁ। অভিনয়টা তো একদম মানে ইনবর্ন থাকে একদম, হুম। ওটা তো থাকবেই। তার মানে কি অভিনেতারা ভালো রাজনীতিক হতে পারেন? আমার মনে হয় না, সেটা সেটা আলাদা রাজনীতিটা। আমার মনে হয় সেটা একটা, অবশ্যই একটা শেখার দরকার আছে, হুম। এবং প্রশিক্ষণের দরকার আছে। আমার মনে হয় রাজনীতি আর আর মানে তুমি একটা সমাজ সেবা করছো, দুটো কিন্তু আলাদা আছে আমার মনে হয়। এই রাজনীতিতেই আসতে হয়, তার জন্য কিন্তু আমার মনে হয়, আমি যতটুকুনি ভারতীয় জনতা পার্টিতে রয়েছি, আমাদের কিন্তু অনেক মানে ঘষে মেজে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এই যে নির্বাচন এগিয়ে আসছে, আহ, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, নানা জায়গায় কোথাও হচ্ছে যে বিজেপির প্রার্থী বদল হচ্ছে, কখনো হচ্ছে সদর দপ্তরে বিক্ষোভ হচ্ছে, আবার কেউ কেউ নির্দল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন হচ্ছে কৃষ্ণনগর উত্তরে হচ্ছে। যে বিরোধী দল হচ্ছে সরকার গড়ার স্বপ্ন দেখছে, তাদের যদি এরকম অবস্থা হয়, তারা কি করে হচ্ছে সরকার চালাবে? দেখো, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি তোমাকে। আমাদের কর্মীদের কথা আমাদের অবশ্যই শোনা হয়। আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের সবার কাছ থেকে মতামত নিয়ে আমাদের প্রার্থী হয়। যখন দেখা যায় যে কোনো জায়গায় প্রার্থী বদল হয়েছে, অনেক জায়গায় দেখা গেছে, সে জায়গায় মনে হয়েছে যে কিছু কিছু কর্মীর কথা আমাদের মিস হয়ে গেছে বা শোনা হয়নি, আমাদের নিজেদের সিদ্ধান্তে হয়তো কখনো কিছু হয়েছে, কিন্তু আমরা অলওয়েজ প্রায়োরিটি দিয়েছি কর্মীদেরকে। আর বিক্ষোভের কথা বলছো, আমাদের যদি পরিবার না বড় হতো, তাহলে বিক্ষোভ কেন হতো বলো? মানে এত লোক এত কিছুর ওপর আশা করে ফেলেছে দেখে, যে এবারে ভারতীয় জনতা পার্টি
ক্ষমতায় আসছে, 21-এ আসতে পারেনি, অনেক আশা নিয়েছিল, কিন্তু 26-এ ক্ষমতায় আসছে। তো সবাই তো ভেতর থেকে আসতেই পারে না আমি প্রার্থী হব বা আমাদের এই লোকটা প্রার্থী হোক, এটা আসতেই পারে। যদি পরিবারই বড় না হয় তাহলে বিক্ষোভ হবে কেন? এবং আমরা এগুলোকে খুব সাদরে গ্রহণ করেছি এবং সুন্দর করে তাদেরকে সামলেছি আমরা তাদেরকে, এবং কোনো কোনো জায়গায় প্রার্থী বদল হলে সেটাতে উচিত মনে করেছে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, প্রার্থী বদল হয়েছে। তার মানে প্রার্থী বদলটাকে বা প্রার্থী নিয়ে বিক্ষোভটাকে খুব ইতিবাচক ভঙ্গিতে বিজেপি নিচ্ছে। নিশ্চয়ই, আগে তো অন্য দল থেকে তো তারা বলছিল যে, টিএমসি তো বারবার বলছে যে বিজেপি নাকি প্রার্থী খুঁজে পাচ্ছে না, হুম, এই কথাটা বলেছে। তো আমাদের হাসি পাচ্ছে, তাহলে এত বিক্ষোভ কি করে হচ্ছে? এত মানুষ প্রার্থী হতে চায়, আর আমাদের এখানে গণতান্ত্রিক উপায়ে আমাদের মানে লিটারারি মানে ওখানে বক্স বানিয়ে যারা যারা প্রার্থী করতে ইচ্ছুক প্রত্যেকটা বিধানসভায় গিয়ে এই ভোটিং হয়েছিল, এগুলো হয়েছে। তো লোক না থাকলে কি করে হবে? এই ভোটিং এর কথা এলো, আমার চট করে আমার মাথার মধ্যে খেলে গেল একটা কথা। আহ, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ হচ্ছে যে প্রার্থী হতে পারেননি, ওই বক্সের নাম জমা দিয়েছিলেন, প্রার্থী হতে পারেননি বলে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন। এবং দিলীপ ঘোষ বোধহয় সেটাকে খুব একটা আহ, নেতিবাচক দিকতেও নেননি, মানে তিনিও বলেছেন হ্যাঁ তার হচ্ছে অ্যাসপিরেশন থাকতে পারে, ভুল কি? না, সবাই থাকতে পারে, কেউ কেউ ক্যামেরার সামনে বলে, কেউ বলে না। হুম, কিন্তু আমাদের মানে এরকম কোনো কিছু নেই আমাদের, মানে ঠিক আছে দিয়েছিলাম হয়নি, তার জন্য আমরা কখনো বাইরে কখনো কিছু মানে দেখিনি কখনো বলতে, এরকম কখনো আমরা শিখিনি। কিন্তু হতেই পারে, তার উৎসাহ থাকতেই পারে, তার পছন্দ হতেই পারে আমি সিটে লড়বো। তিনি দিলীপ ঘোষের স্ত্রী হোক বা এমনি একজন মহিলা হুম, হোক, হুম, একজন ইন্ডিভিজুয়াল মহিলা হোক, হুম। আমি মনে করি প্রত্যেকের চাওয়ার অধিকার আছে, এবং সেটা পায়নি, সেটা মেনে নিতে হবে আমাদের। বেশ, আমাদের 2026-এর ভোট মানে হচ্ছে, মূল ইস্যু হচ্ছে এসআইআর। হুম। প্রচুর নাম বাদ গেল। এখানে একটা প্রশ্ন, খুব যুক্তির প্রশ্ন, যে প্রচুর নাম বাদ গেল, বাংলায় প্রায় হচ্ছে 90 লাখের বেশি। এখন সুপ্রিম কোর্ট সোমবার কিছু সিদ্ধান্ত দেবে, যাদের নাম এখনো হচ্ছে যে বাইরে রয়েছে তারা তালিকায় ঢুকবে কি না ঢুকবে সে তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। কিন্তু এইখানে একটা খুব বেসিক প্রশ্ন তৃণমূলও তুলছে। প্রশ্নটা হচ্ছে যে যাদের বাদ দিল তাদের ভোটেই তো বিজেপি জিতেছিল, তাহলে তাদের যদি বাদ দেয়া হয়, তাদের যদি বলা হয় তারা ভোটার নয়, ভুলভাবে তাদের ভোটাধিকার দেয়া হয়েছিল, তাহলে তো তাদের ভোটে যারা জিতে সরকার গড়েছে বা জনপ্রতিনিধি হয়েছে সেটাই তো খারিজ হয়ে যাওয়া উচিত। দেখো, যদি এটা বলে তাহলে বলবে এর আগে কারা জিতেছিল পশ্চিমবঙ্গে, তার আগে কারা জিতেছিল, এতদিন ধরে যারা ভোট দিয়ে আসছে, তাহলে সিপিএম এর সেই প্রার্থীগুলো যারা ছিল হুম, বা তৃণমূলের যারা প্রার্থী ছিল তারা তো হুম, পরপর তারা জিতে এসেছিল, সেই জায়গায় ছিল, হুম। যারা সাংসদ হয়েছিল, তার মানে সেই জিনিসগুলো কি কখনো খারিজ করা যাবে? না, কিন্তু ওটা সেগুলো তো সেগুলো অলরেডি হয়ে গেছে, হয়ে রাইট, গেছে, হয়ে গেছে। তার একটা মানে কি, সরকার চলছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা সময় যখন আমরা যুগের এগোচ্ছি না, আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করছি আমাদের দেশকে আরো বেশি করে, আমাদের দেশ আমাদের রাজ্যকে আরো বেশি করে সুরক্ষিত করা, স্ট্রং করা, সবকিছু জিনিসকে, আইন কানুন সংবিধানগুলোকে অনেক স্ট্রিক্ট করা। অনেক কিছু আছে যে সংবিধানে যেগুলো আছে আমাদের মনে হয় যে সেগুলো চেঞ্জ করলে ভালো হয়। হুম, এই আদালত, এই যে বিচার ব্যবস্থা, এত এত কেস পড়ে থাকে, বছরের পর বছর ধরে লোক ভেতরে থাকে, তারপরে হুম, কি যেন সে দোষী ছিলই না। হুম। এই যে বিচার ব্যবস্থাগুলো আছে, আমাদের কি মনে হয় না যে আমরা এগুলোকে চেঞ্জ করি, এবং আগামী দিনে আস্তে আস্তে সেগুলো হবে। আমাদের মানসিকতা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে। তার মানে এই না যেগুলো আগে ছিল সেগুলো চেঞ্জ করতে হবে। তো এখন মনে হয়েছে যে না, আমাদের জন্য এই দেশে একদম রাজনীতির ওপরে উঠে সুরক্ষা হওয়া উচিত। প্রথমে সুরক্ষা, তারপর রাজনীতি। এবার নিজেদের দেশটাই যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা কি করে রাজনীতি করব? এবং সেই জন্যই আজকে থেকে আজ নতুন করে শুরু হয়েছে এসআইআর এ, অনুপ্রবেশকারী রোহিঙ্গা এত মিলেমিশে একাকার হয়ে গেছে, তাদেরকে আস্তে আস্তে করে ফিল্টার করতে হবে। এটা তো আমাদের সবাইয়ের জন্য ভালো। না, কিন্তু এখানে একটা প্রশ্ন, যে এই প্রশ্নটা হচ্ছে যে অনেকেরই, যে বিজেপি শুরুর দিকেই বলেছিল যে প্রচুর রোহিঙ্গা এবং বাংলাদেশি রয়েছে। আহ, আমি ওই সংখ্যাটার মধ্যে যাচ্ছি না, কিন্তু এই যখন এসআইআর হলো এবং এসআইআর এর শেষে কিন্তু হচ্ছে যে এখনো পর্যন্ত জানা গেল না যে কজন বাংলাদেশে কজন রোহিঙ্গা এই এসআইআর এর মধ্যে পড়েছে। এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত কমিশন দিতে পারেনি। না, সেগুলো তো আমাদের এত
মানে দ্রুত জিনিসটা চলছে আমার মনে হয়, হুম। সেগুলো আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। যেমন আমরা জানি 58 লাখ যখন বেরিয়েছিল, তার মধ্যে বলা হয়েছিল 30 লাখ 24 লাখ মতন মনে হয় ডেথ ভোটার্স। হুম। তাহলে এই ডেথ ভোটার্স গুলো ছিল। ছিল। আমি আমার বাড়ির যখন লিস্টটা দেখছিলাম, আমি দেখছিলাম আমার জেঠু, তার মানে আমাদের দাদুর নাম, সবাই নামগুলো তখন তার মধ্যে এক্সিস্ট ছিল, করছে। এক্সিস্ট করছিল। হুম। এবং সেগুলোকে, তার মানে সেগুলোতেও ভোট হতো, হুম। তো সেইগুলো বাদ গেছে। এবং আস্তে আস্তে দেখছি শিফটেড ভোটার্স গুলো অনেক শর্ট হয়েছে, 12-14 লাখ শিফটেড ভোটার্স ছিল। এবারে তার মধ্যে কতগুলো, মানে এগুলোকে ছাড়া কতগুলো অনুপ্রবেশকারী, এই তো সবে 90 লাখ দুদিন হলো, একদিন হলো সেটা হুম। বেরিয়েছে। আমরা আস্তে আস্তে জানতে পারবো অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা রয়েছেন তাদের অ্যাকচুয়াল কত লাখ তারা ছিল, কিন্তু ডেফিনেটলি ছিল। হুম। এবং আর্ধেক তো বলবো, যখন আমাদের এসআইআর করা হবে বলে অ্যানাউন্সমেন্ট হলো যে এই দিন থেকে এসআইআর শুরু হবে, তার আগে তো আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি কত লোক কাতারে কাতারে সব এখান থেকে চলে যাচ্ছে, ফুটেজে দেখেছি আমরা, মিডিয়া দেখাচ্ছে। এবং তারা বলছে হ্যাঁ আমরা ছিলাম, আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, আমরা 5 বছর 10 বছর ধরে ছিলাম, আমরা এখন নদী পেরিয়ে ওপার বাংলায় চলে যাচ্ছি সব। এগুলো তো বোঝাই যাচ্ছে যে অর্ধেক লোক এমনি এসআইআর হওয়ার নাম শুনে চলে গেছে, আর বাকিগুলো এসআইআর পরে যাচ্ছে। এখানে এই যে সীমান্ত পেরিয়ে যাওয়া নিয়ে এটা একটা বড্ড বিতর্কের বিষয় রয়েছে, কেননা সীমান্ত এবং হচ্ছে অনুপ্রবেশ, এটা নিয়ে বিজেপি আর তৃণমূল হচ্ছে আকচাকচি সকাল বিকেল। এখানে আমার একটা খুব জিজ্ঞাসা রয়েছে যুক্তির দিক থেকে, লকেট চট্টোপাধ্যায় কি বলেন যে সীমান্তটা পাহারা দিচ্ছে বিএসএফ, তারা হচ্ছে যে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, যদি বিএসএফ যদি তাদেরকে না পেরোতে দেয়, বিএসএফ যদি কাঁটাতার পেরোতে না দেয়, তাহলে ভেতরে ঢোকে কি করে? দেখো, প্রথম একটা জিনিস রয়েছে যেটা আমরা বারবার প্রত্যেকটা জায়গায় বলি, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি চেয়েছিলেন যে পুরো জায়গাগুলো, যেগুলো বিশেষ করে বাংলার যে আমাদের নর্থ বেঙ্গলের দিকে যে চিকেন নেকটা রয়েছে, সেই জায়গাটা ভয়ঙ্কর, 3টে জায়গা থেকে লোক আসার সম্ভাবনা থাকে, পুরো জায়গাটাকে কাটা তার দিয়ে মানে বাঁধতে হবে। এবং তার জন্য একটা নির্দিষ্ট জমি দরকার আছে, সেই জমিটা কিন্তু রাজ্য সরকার প্রোভাইড করছে না। রাজ্য সরকার মুখে বলছে যে আমাদের বিএসএফ হচ্ছে, কেন্দ্রীয় যারা বিএসএফ রয়েছে তারাই বর্ডার এই করে, তো যত অনুপ্রবেশকারী আছে তার দায়িত্ব কিন্তু বর্ডার, এন্ড দ্যাট ইজ নো। যদি তাই থাকে, তাহলে সেই বর্ডার বিএসএফ এর জন্য, যেগুলো বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য যদি জমি দরকার হয়, তোমার দেওয়া উচিত। তার মানে তুমি দিচ্ছ না, তুমি ইনডাইরেক্টলি চাইছো যে তারা ভালোভাবে কাজটা না করতে পারে এবং সেখান থেকে অনায়াসে অনায়াসে লোক ঢুকতে পারে। আমরা কোচবিহার টুচবিহারে অনেক জায়গায় দেখেছি কিছু নেই, এবং সেখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলছে না আমরা ভীষণ বিরক্ত। কিন্তু বিএসএফ এর তরফে যখন আমি জিজ্ঞেস করেছি, প্রশ্ন করেছি যে এখানে দেওয়ার জন্য, এখানে তাদের জমি তাদেরকে দেওয়া হচ্ছে না, প্রোভাইড করছে না, তো রাজ্য সরকারের উচিত জমিটা দেওয়া। সেই জমিটা দিলে তারা সেই বর্ডারে কাজ করবে, পুরো জায়গাটা ফেন্সিং করবে, পুরো জায়গাটা করবে। যদিও রাজ্য সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছে যে আমরা জমি দিচ্ছি, আমরা আমরা আমাদের দিক থেকে ঠিকই আছি। না, এইটাই তো কথা, মানে এইটাই তো শ্বেতপত্রটাকে বার করবে যে আমরা আমাদের দিক থেকে ঠিক আছি, আমরাও আমাদের দিক থেকে ঠিক আছি। কারণ তারা দেখাক যে আমরা জমি দিচ্ছি। আমাদের মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি, উনি বারবার প্রত্যেকটা কথাই বলে গেছেন জমি না দেওয়ার কারণে আমাদের বর্ডার গুলোকে আমরা সিকিউর করতে পারছি না। হ্যাঁ, এটা এটা যেমন ঠিক যে কিছু কিছু জায়গা হচ্ছে বর্ডার দিয়ে মানে কাঁটাতারের বেড়া দেওয়ার দরকার, তার জন্য জমি দরকার, এটা যেমন খুব জাস্টিফাইড যুক্তিপূর্ণ কথা, ঠিক সেরকম এটাও যেখানে বর্ডার রয়েছে সেখানেও কি বিএসএফ যথাযথভাবে আহ সীমান্ত রক্ষায় হচ্ছে যে সফল হচ্ছে, বা সীমান্ত রক্ষা সঠিকভাবে করা হচ্ছে কি? দেখো, আমাদের একটা মানে বিএসএফ যে পুরো জিনিসটা দেখছে তাই নয়, ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে স্টেট অ্যান্ড সেন্ট্রাল, তুমি স্টেটের পুলিশ ছাড়া, অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। আজকে বিএসএফ কিছু একটা ধরে আজকে পুলিশ ফোর্সকে, স্টেট পুলিশকে তাকে দিয়ে দিল। আজকে স্টেট পুলিশ কি করে, প্রত্যেকটা জায়গায় দেখবে স্টেট পুলিশের মানে কিছু বলার নেই, মানে নিজেরই খারাপ লাগে। গাড়ির জ্যামটাই থাকে পুরো, দেখতে পাই ট্রাফিক পুলিশের, যে দাঁড় করিয়ে পয়সা তোলার জন্য। তো সেই জায়গাটায় তারা পয়সা দিয়ে জামিন পেয়ে চলে যাচ্ছে, তাদের কোনো ব্যাপারই হচ্ছে না। স্টেট পুলিশ যদি একটু কঠোর হতো এইসব ব্যাপারে, আর বিএসএফ এর সঙ্গে যদি সহযোগিতা করে কাজ করতো, তাহলে এই জিনিস আমাদের দেখতে হতো না। বেশ, এবারে একদম 26-এর রাজনীতির হচ্ছে যে মূল আধারের মধ্যে ঢুকে পড়ি। সেটা হচ্ছে যে বিজেপি এই নির্বাচনটা লড়ছে কার্যত যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে, সেটা অমিত শাহ তার মনোনয়নের মধ্যে দিয়ে, তার মনোনয়ন উপস্থিত থেকে বুঝিয়ে দিয়েছেন।
অর্থাৎ শুভেন্দুকে বিজেপি বলুক আর নাই বলুক, শুভেন্দুকে কার্যত মুখ হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। অনুপ্রবেশ তো আছে, দুর্নীতি হচ্ছে অন্যতম। এখানে আমার একটা প্রশ্ন, যখন দুর্নীতির কথা বলা হচ্ছে এবং যখন হচ্ছে মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর কথা বলা হচ্ছে, তখন নারদার ছবিটা হচ্ছে বারবার উঠে আসছে। শুভেন্দু কাগজ মুড়িয়ে টাকা নিচ্ছেন, এবং যার জন্য নারদা তদন্ত কখনো শেষ হয়নি, মানে সেই হইয়াও হয় নাই সেই রকম। যার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ, তাকে বিজেপি হাইলাইট করছে, মানুষের কাছে কি বার্তা যেতে পারে? দেখো, শুভেন্দুদাকে মুখ করেছে। শুভেন্দুদা আমাদের লিডার অফ অপোজিশন আছে। শুভেন্দুদা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। 34 বছরের সিপিএম, 15 বছরের তৃণমূলের রাজনীতিতে, ইতিহাসে এরকম ঘটনা কিন্তু খুব একটা দেখা যায়নি, যেটা শুভেন্দু অধিকারী করেছে। তাই তিনি যে জায়গাটা নিজের দেখিয়েছেন, এবং শুভেন্দু অধিকারীর সাথে আজকে প্রচুর প্রচুর অগণিত মানুষ, তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় উনি যান, প্রচুর মানুষ যান। এবং যতই তৃণমূল, সবসময় তারা বলবে যে তাদের পার্টি থেকে একজন যখন কেউ চলে গেছে, ভাই আমরা সব চোর ডাকাতের দল ছিলাম, আমাদের পার্টি থেকে একজন চলে গেছে, আচ্ছা একা একা তুমি চলে গেলে, আমাদেরকে নিয়ে গেলে না, তো তুমি তো আমাদের সবসময় ইচ্ছে বলবেই সেটা। এবং সেখানে তাদের বলাতে কিছু এসে যায় না। তদন্ত চলছে, তদন্ত হয়েছে, প্রমাণিত হোক, কিছু হোক, তখন দেখা যাবে। কিন্তু একটা জিনিস তো তোমরা অস্বীকার করতে পারবে না, যে শুভেন্দু অধিকারীর ফ্যান ফলোয়ার্স, শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কাছে একটা ইম্পর্টেন্ট একটা ফেস, এবং তার উপরে ভারতীয় জনতা পার্টি অনেকটাই নির্ভর করে, এবং তার সাথে প্রচুর কার্যকর্তা রয়েছে। এবারে নির্বাচনে উনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো সিটে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং প্রচুর 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 চ্যালেঞ্জ, এবং মানুষ একদম সামনে থেকে বসে সেটা দেখছে। এবং আমরা চাই যে এবারে শুভেন্দুদা আগের বার নন্দীগ্রামে হারিয়েছিল, এবারে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোতেই মমতা, মানে দুটোতেই তৃণমূল সরকারকে হারাবে। বিজেপি বারবার মনীষীদের অপমান করেছে, বাংলার মনীষীদের। কখনো অমর্ত্য সেনকে বলেছে ওনার অবদান কি, স্বামীজিকে বলেছে উনি হচ্ছেন বামপন্থী প্রোডাক্ট, কিংবা রামমোহনকে বলেছে ব্রিটিশের চাটুকার। এই যে বিজেপিকে বাংলা বিরোধী বলা হয় বা বাংলা বিরোধী তৃণমূল বলছে, এই সমস্ত নানা রকম কারণে, এই বক্তব্যগুলোর কারণে এবং তাদের আচরণের কারণে বিজেপির যারা বাংলার লিডার, তারা কি মনে করে যে এই কথাগুলো বলে, এই অবস্থান মনীষীদের, এই বাংলার মনীষীদের এইভাবে অপমান করে বিজেপির ইতিবাচক কিছু হচ্ছে না? এটা হচ্ছে তাদের হচ্ছে নেগেটিভের ঘরে, নেতিবাচকের ঘরে জমা হচ্ছে। দেখো, স্বামী বিবেকানন্দকে নিয়ে যে কথা তুমি বললে, বা আর কাকে নিয়ে বললে তুমি? রামমোহন রায়, রামমোহন রায়, অমর্ত্য সেন। হ্যাঁ, এগুলোকে আমি অন্তত একজন বাঙালি হয়ে এগুলোকে আমি অন্তত সাপোর্ট করি না। এটা পরিষ্কার বাংলা কথা। আমরা এই জায়গায় আছি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। আগে আমি বাঙালি, আগে আমার বাংলায় জন্ম, বাংলার যারা রয়েছেন তারা, আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি। সুতরাং এই ধরনের কথাকে আমি একদমই মানি না, একদমই সাপোর্ট করি না। কিন্তু বিজেপি মনীষী বিরোধী বা বাঙালি বিরোধী, এইটা কেন বলা হচ্ছে, এইটা কেন এস্টাবলিশমেন্ট করা হচ্ছে? কারণ বিজেপি কেন্দ্রের সরকারে আছে বলে সবসময় মনে হচ্ছে যে যখনই সে বাংলার দিকে হাত বাড়াচ্ছে তাকে বলতে হবে বাংলা বিরোধী। আজকে সে বিহারে যাচ্ছে, সে কি বিহার বিরোধী? আজকে সে রাজস্থানের সরকার করছে, রাজস্থান বিরোধী? মধ্যপ্রদেশের সরকার করছে, মধ্যপ্রদেশ? না, বিজেপি যেখানে যাচ্ছে সেখানে তারা বলবে বাংলা বিরোধী। কিন্তু আমরা তো অন্তত বাঙালি হয়ে বিজেপি পার্টিতে এতদিন থাকার পর একবারের জন্য আমার নিজের মনে হয়নি যে বিজেপি কখনো বাঙালি মনীষীদেরকে কোনো অসম্মান করেছে।
এবং অশ্রদ্ধা করেছে, কখনো আমার সেটা মনে হয়। তার মানে এই যে বক্তব্যগুলো বলা হচ্ছিল, এই বক্তব্যগুলোকে লকেট চট্টোপাধ্যায় সমর্থন করছেন? না না, এই ধরনের কথাবার্তা তো কখনো আমরা শুনিনি। চাটুকার কথাবার্তা, এই ধরনের কথাবার্তা আমরা শুনিনি, আমরা মানিও না। আমাদের কাছে এই রাজা রামমোহন রায় বলো, আহ, স্বামী আমাদের বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলো, এরা রাজনীতির ঊর্ধ্বে, এরা রাজনীতির ঊর্ধ্বে আছে। এটা কারণ, এরা কারণ না। ঠিক, স্পষ্ট কথা লকেটের, এটা নিয়ে হচ্ছে কোনো দ্বিমত থাকতে পারে না, যে কোনো বাঙালিরই দ্বিমত থাকতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বেশি সমালোচনা করে বিজেপি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প নিয়ে দান খয়রাতি, সরকারের টাকা হচ্ছে দান খয়রাতি করা হচ্ছে। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কি দুটো কি তিনটে প্রকল্পের হচ্ছে ট্রাম্প কার্ড বলতে হয়, তার মধ্যে একটি লক্ষ্মীর ভান্ডার, একটি যুবশ্রী, একটি কন্যাশ্রী এবং অন্য, এবং চতুর্থ অবশ্যই বলতে হবে স্বাস্থ্য সাথী। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি এর সমালোচনা করে, কিন্তু বিজেপি রাজ্যগুলো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লাডলি বাহিনার মতো হচ্ছে যে প্রকল্প করে, এবং বিভিন্ন রাজ্যে, বিজেপির রাজ্যে সেগুলো চালাতে না পেরে মাঝপথে কখনো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা বিহারে হয়েছে, কখনো মহারাষ্ট্রে হচ্ছে। একদিকে আমি সমালোচনা করছি প্রকল্পের, আবার সেই প্রকল্পকে নকল করে আমি বিহারে 10,000 ভোটের ঠিক আগে 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হলো, 1 কোটি কত লক্ষ মানুষের মহিলাদের অ্যাকাউন্টে। বিজেপি একদিকে সমালোচনা করছে বাংলায়, আবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছে আর এক রাজ্যে। দেখো, লাডলি বাহিনা যেটা আছে সেটা অনেক আগে থেকে চলতো। লক্ষ্মীর ভান্ডার ডেফিনেটলি 2021-এ এসছে, এবং তার আগে লাডলি বাহিনা চলতো মধ্যপ্রদেশে। কিন্তু তারপরে অনেক জায়গায় হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, দিল্লিতে হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। এই যে সমালোচনা করার কথাটা বলছো, আমার নিজের ব্যক্তিগতভাবে আমি সমালোচনা করব একটাই কারণে, যে আমরা শুধু ভাতাতেই টিকে থাকবো না। ভাতাই আমাদের লিমিট নয়। একজন মহিলাকে 1500 টাকা দিলে খুব খুশি হয়। আমরা সংকল্পপত্রতে 3000 টাকা দেবো বলেছি মহিলাদেরকে, আমরা যুবকদেরকে 3000 টাকা দেবো বলেছি। উনি যুবসাথীতে 1500 টাকা দিচ্ছেন, কিন্তু আর কিছু করছেন না। আমরা বলেছি যে আলো দেখাতে গেলে আমাদের তাড়াতে নিশ্চয়ই টাকা দাও, কিন্তু এটাই শেষ না। তাদেরকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ডেভেলপমেন্ট দরকার, সেই ডেভেলপমেন্ট বিকাশ করতে হবে। আমরা যদি তাদেরকে কর্মসংস্থান না দিই, হাতে 1500 টাকা গুঁজে দিই বা 3000 টাকা গুঁজে দিই, সেটাই শেষ নয়। আমাদের সমালোচনাটা সেখানেই, যে তুমি মানুষকে ভুল বুঝিয়ে তুমি মহিলাদেরকে 1500 টাকা দিয়ে ব্যাস খতম, যুবসাথীদের কোনো চাকরি নেই, কোনো ফ্যাক্টরি নেই, কোনো জব না দিয়ে 1500 টাকা চায়ের জন্য না কিসের জন্য টাকা দিচ্ছি, খতম। এটা শেষ হতে পারে না, এটা শুরু হতে পারে। আজকে আমরা যে সংকল্প পত্রটা আজকে অমিত শাহজি এটা ইনঅগ্রেট করেছেন, একটা কথা উনি বলেছেন সেটা আমরাও মানি। 34 বছরের সিপিএম এর শাসন আর 15 বছরের তৃণমূলের শাসনে মহিলা থেকে, যুবক থেকে, প্রবীণ থেকে, নবীন থেকে যে কোনো লোকেদের আজকে ফ্রাস্ট্রেশন লেভেল বা সবকিছুই এমন নিচে তলায় চলে গেছে না, তাদেরকে উঠে সোজা পায়ে দাঁড় করাতে গেলেও না আজকে অনেক জায়গা থেকে অনেক কিছু, মানে এতটাই গাড্ডায় পড়েছে, তাদেরকে সোজা করে দাঁড় করানোর জন্য আমাদের এখন অনেক কিছু দিয়ে তাদেরকে সোজা করতে হবে। তারপরে তো তারা এগোতে পারবে। যদি আমাদের তাদেরকে সোজা না করতে পারি, সেই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলা নিয়ে আমরা গর্ববোধ করতাম, সেই পশ্চিমবাংলাকে, পশ্চিমবাংলা যেদিকে যায় পুরো দেশ সেদিকে লোক সেদিকে যায়। আজকে পশ্চিমবাংলা একদম পেছনে হয়ে গেছে। আমরা সেই দিকে নিতে নিতে গেলে আগে তো তাদেরকে শ্বাস প্রশ্বাস দিয়ে, তাদেরকে সবকিছু দিয়ে আগে সুস্থ সবল করতে হবে বাংলাকে, তারপরে তো তারা এগোতে পারবে। দিলীপ ঘোষ বিজেপির হচ্ছে অন্যতম জনপ্রিয় নেতা। সম্প্রতি সময়ের কথা আমি বাদ দিচ্ছি, তার আগে প্রায় 1-1.5 বছর 2 বছর দিলীপ ঘোষের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দলের মধ্যে, আদি এবং নব্যের যে লড়াই, দিলীপ ঘোষ কার্যত রাজনীতিগতভাবে দলের মধ্যেই হচ্ছে একঘরে হয়ে গিয়েছিলেন। জনান্তিকে হয়তো তিনি বলতে ছাড়েননি যে রাজনীতিটা কতদিন করব, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে না। আবার দিলীপ ঘোষ ফিরেছেন, যদিও দলীয় কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আবার নির্বাচনে লড়াই করছেন, সেটা আলাদা পাঠ। কিন্তু
রাজ্য বিজেপির মানে বাংলায় বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি, যিনি 19টি আসন দিয়েছিলেন, 73 থেকে 75 জন বিধায়ক দিয়েছিলেন, তার কি বিজেপিতে এটা প্রাপ্য ছিল? এই নব্য বিজেপিদের পাল্লায় পড়ে বিজেপি নেতৃত্বে, দিল্লির বিজেপি নেতৃত্বের দিলীপ ঘোষের সঙ্গে এই ব্যবহারটা কি হচ্ছে খুব মানে দরকার ছিল বা দেখো, আশা করে গিয়েছিল? আমি তো দিলীপ দার সাথে কাজ করেছি, অনেক হুম দীর্ঘ সময় কাজ করেছি হুম এবং প্রচুর কিছু শিখেছি। এবং একসঙ্গেই মোটামুটি দিলীপ দা যখন মাদারের প্রেসিডেন্ট, আমি তখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট, বেশ ভালো করেই আমরা সেটাকে নিয়ে গেছি। কিন্তু এটা না মানে শুধু কি এটা তুমি বিজেপির কথা বলবে, যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে ওঠানামা থাকেই। কখনো কখনো চুপ করে, কখনো কখনো মানে একটু চুপ করে থাকতেও হয়, সেটা থাকেই। সেটা তো আমার মনে হয় আহ আহ, তৃণমূলের রাজনীতিতে এরকম বহু সংখ্যক নেতাদের দেখা গেছে অনেকটা সময় ধরে তারা ভীষণ, একটা সময় তাদের খুব খারাপ গেছে এবং একদম রাজনীতির থেকে একদম মানে তাকে পুরো দল থেকেই তাকে সরিয়ে রাখা হয়েছিল। আবার সে সময়ময় ফিরে এসছে, আবার সে সময়ময় এসে ভালো করে আবার ইলেকশন লড়ছে, সেরকমও তো অনেক লোক আছে। সেখানে তো তাদেরও সেই জায়গাটা এরকম মানে উত্থান পতন জীবনের মধ্যে যখন থাকে, কেন রাজনীতির মধ্যে থাকবে না? সেটা থাকে, সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু এখানে নব্য বা পুরনোদের মধ্যে পুরনো নতুন, এখন তখন, এর দল তার দল, এসব কিছু নেই। কোনো একটা সময় পরিস্থিতি তৈরি হয়, সেই সময়তে আমার মনে হয় সেই ঢেউটা আসতে চুপ করে থাকতে হয়, ঢেউটা বেরিয়ে গেলে আবার। তার মানে লকেট চট্টোপাধ্যায় বলছে যে বিজেপিতে তৃণমূলের মতো গ্রুপিজম নেই? না, আমার মনে হয় না, আমার মনে হয় না নব গ্রুপিজম। আমি তোমায় একটা কথা বলি, নব্বদির লড়াই নেই? না আমি তোমায় একটা কথা বলি, গ্রুপিজম ভারতীয় রাজনীতিতে চলে না। ভারতীয় রাজনীতি, আমাদের ভারতীয় জনতা পার্টিতে গ্রুপিজম কখনো স্থান পায়নি, আগামী দিনে স্থান পাবে না। যেখানে গ্রুপিজম হবে, মনে রাখবে যে সেই জিনিস কখনো বেশি দিন এগোতে পারবে না। হুম। এটা আমাদের ভারতীয় জনতা পার্টিতে অন্তত প্রশিক্ষণের মাধ্যমে আমরা এইটুকু জিনিস শিখেছি। পার্টিকে যেরকম ভাবে বুথ স্তর থেকে ওপরে অব্দি কাজ দেওয়া হচ্ছে, সেই কাজটুকু করে যাও, মন দিয়ে কাজটুকু করে যাও, পিওর এবং অনেস্টলি কাজ করে যাও, তোমার সময় আসবেই। একটু দিল্লির দিকে এবং এটা হচ্ছে সার্বিক অভিযোগের দিকে। অভিযোগটা হচ্ছে এটা যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে প্রচুর অভিযোগ এখন। তার মধ্যে অভিযোগের কত সারবত্তা আছে সেটা তো ভবিষ্যৎ প্রমাণ করবে। কিন্তু তোমার প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, ফলে প্রধানমন্ত্রীর গায়ে আঁচ লাগা মানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের গায়ে আঁচ লাগা। এত কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে, সাংবাদিকরা এত কথা লিখছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে, যেটা বিগত 10-11 বছরে কখনো হয়নি। তার ব্যক্তিগত জীবন, স্ত্রী ইত্যাদি নিয়ে হচ্ছে কথাবার্তা হতে পারে, কিন্তু এই জীবন নিয়ে কখনো কথা হয়নি। এত কিছু হচ্ছে, এত সমালোচনা হচ্ছে, বিজেপির তরফ থেকে একটি শব্দ বলা হচ্ছে না। দেখো, দুটো জিনিস হতে পারে, যে আমি উপেক্ষা করছি, যাই বলো, আমি পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো, একটা হতে পারে। আর একটা হচ্ছে যে কিছু বলার নেই। আর তৃতীয় হতে পারে আমি কিছু বলবো না। কিন্তু যেহেতু মানুষটা হচ্ছে প্রধানমন্ত্রী, ফলে বিজেপির তো মুখোমুখি হওয়া উচিত, সংবাদ মাধ্যমের বা মানুষের মুখোমুখি হয়ে বলা উচিত যা ঘটছে তা ঠিক না ভুল। দেখো, কাউকে ব্যক্তিগতভাবে যখন মানুষ অনেক এগিয়ে যায় না, লাস্ট 2014, এখন হচ্ছে 2026, হুম, ভারতীয় জনতা পার্টি যদি ম্যাপটা তুমি দেখো ভালো করে, আস্তে আস্তে গেরুয়া 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 হতে হতে কিন্তু মোটামুটি ডবল ইঞ্জিন সরকার বা গেরুয়া মোটামুটি চারিদিকে হয়ে গেছে। এবং নরেন্দ্র মোদীজি এমন একজন নেতা বা এমন একজন মুখ, আজকে ওয়ার্ল্ডের বলো বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীজিকে নিয়ে কিন্তু ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদী একে নিয়ে কিন্তু কথা হয়। সেই জায়গায় কিন্তু ভারতবর্ষকে ওই জায়গায় অব্দি নিয়ে গেছেন উনি। এবং স্বাভাবিকভাবে যখন গণতান্ত্রিক দেশ, সেখানে বিভিন্ন পার্টি রয়েছে, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমাদেরকে কিভাবে তাকে আহ তার মান সম্মান, তখন
উন্নয়নের মধ্যে দিয়ে যখন কিছু করা যাচ্ছে না, তখন তাকে ব্যক্তিগতভাবে কিছু করা হোক। যখন এই রাজ্যে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ হয়েছে, একজন মহিলা হিসেবে কখনো আমি সেটাকে সাপোর্ট করি না, কখনো কোনোদিন করবো না। এটা একদম রং জিনিস। যেটা কখনো কখনো নরেন্দ্র মোদীজির ওপরেও হয়েছে ব্যক্তিগতভাবে, সেটাকে আমরা সাপোর্ট করি না, কখনো করব না। আমার মনে হয় তুমিও কখনো সাপোর্ট করবে না, এবং অন্য কোনো রাজনৈতিক দলের কখনো সাপোর্ট করা উচিত না। কিন্তু তবুও আমরা দেখেছি যে মঞ্চে দাঁড়িয়ে তাকে নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত পরিবারের দিকে আক্রমণ করেছেন। সেখানে কিন্তু কোনো সময় প্রধানমন্ত্রীকে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্য সেরকম ভাবে ব্যক্তিগত লাইফ নিয়ে। এবং তারপরে যখন দেখছি তারা কিছু হচ্ছে না, তখন বিভিন্ন ধরনের এইসব ধরনের কুৎসা ছড়ানো হচ্ছে, এবং আমার মনে হয় তাতে কিছু এসে যায় না। কেউ যদি মানে কর্ম যদি মানে করে যায়, তার যদি পুরোপুরিভাবে মিশন থাকে, তাকে কর্ম করতে হবে। প্রচুর মানুষ লাইফে থাকবে তাকে পিছনে আটকানোর, মেন্টাল তাকে ব্যতিব্যস্ত করা, ডিস্টার্ব করার দিকে থাকবে। এবং আমার মনে হয় তার যদি ফোকাস আছে, তার যখন মিশন আছে, মিশনে যেখানে পৌঁছাতে হবে, সে যদি একদম সোজাসুজি মিশনে পৌঁছে, এগুলো কোনো আমাদের কাছে ম্যাটার করবে না। সুতরাং আর কোনোভাবে ম্যাটারই করে না। একটা সময় বলবে ইলেকশন শেষ, সবকিছু শেষ হয়ে যাবে, কোনো আলোচনা দেখবে না কোনো কিছু নিয়ে। দেখো, 2026-এর নির্বাচন কিন্তু তুলনায় একটু ব্যতিক্রমী নির্বাচন। কেন বলছি ব্যতিক্রমী? প্রত্যেক নির্বাচনেই 21-এর বলো বা তার আগের বলো, কমিশন ক্রমশ আঁটোসাঁটো হয়েছে, নানা নিয়মের নিগড়ে বাঁধতে চেয়েছে। কিন্তু এবারের নির্বাচনটা হচ্ছে সব দিক থেকে ব্যতিক্রম। তার কারণ, মানে যেই ইলেকশনটা ঘোষণা করা হলো, তারপর সঙ্গে সঙ্গে অফিসার বদল শুরু হলো। অফিসার মানে আইএএস, আইপিএস, এমনকি নিচু স্তরের অফিসাররাও। এবং করতে করতে দেখা যাচ্ছে সারা রাজ্যে 600 থেকে 700 অফিসার বদলি হচ্ছে। সে পুলিশেরও হতে পারে, সরকারি হতে পারে। লক্ষ্য করার বিষয় হচ্ছে আরো 3টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু হচ্ছে ভোট হচ্ছে। সেখানে রেয়ার 1জন কি 2জন হচ্ছে চেঞ্জ হয়েছে, হাতে গুনে বলা যায়, এবং সেটা খুব স্বাভাবিক। এখন বাংলায় এটা হচ্ছে, তোমরা যারা হচ্ছে বিজেপি, তারা নিশ্চিতভাবে বলবে হ্যাঁ এইরকম ভাবে ওরা প্রশাসনকে কাজে লাগিয়েছে ভোট করে, সেই জন্য হচ্ছে প্রশাসনের মেরুদণ্ডটাকে পাল্টে দেওয়া উচিত। কিন্তু এইখানে একটা যারা রাজনীতি করেন তারা বলছেন এগুলো তো নয় হলো। বিজেপি তো যে 80 থেকে 82,000 বুথ রয়েছে, তার মধ্যে 30 থেকে 35,000-এর বেশি বুথে হচ্ছে এজেন্ট দিতে পারবে না। তারা এই সরকারি অফিসার বদলে কি করবে? প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বললে অনেক ইউটিতে কেন্দ্রশাসিত অঞ্চলে চেঞ্জ করা হয়েছে, তুমি অন্য ভোটের সঙ্গে বাংলার ভোটকে তুলনা করছো। মানে কখন যে বিহারের ভোট হয়ে গেছে, কখন যে গুজরাটের ভোট হয়ে গেছে, আমরা টেরই পাইনি। রেজাল্ট যেদিন দেখি সেদিন টিভিতে দেখতে পাই, ভোট কখনোই বুঝতে পারি না। কিন্তু বাংলার ভোটের মরশুম আসছে আসছে আসছে, সেই পুজো আসার মতন করে একটা মরশুম চলতে থাকে, এবং বাংলার ভোট আপ টু ইলেকশন অবধি, এবং তারপরে পোস্টপোল ভায়োলেন্স যেভাবে এগিয়েছে। বাংলার ভোটে আমি 4টি ইলেকশন আমি লড়েছি, এবং প্রত্যেকবার আমরা নিজেরা কমপ্লেন করেছি যে কোনো সময় আজকে অবজারভার বলো, কোনো সময় আজকে থানার ওসি বলো, কোনো সময় আজকে ডিএম বলো, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের ডিস্টার্ব করছে। পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমরা নিজেরা বলেছি আজকে ডিএম এটা করছে, আজকে কালকে তো ওসি কে এটা তো চেঞ্জ হলো, ওসি তো এরকম ভাবে কিছু করেছে। তো অনেক সময় এত অভিজ্ঞতা আজকে নির্বাচন কমিশন লাস্ট কয়েক বছর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তারা মানে এত প্রস্ফুটিত হয়েছেন যে এবারে আর কোন রকম রিস্ক নেওয়া হয়নি। কারণ এত বছরে প্রত্যেকটা পার্টি যেভাবে তাদেরকে কমপ্লেন করে এসেছেন যে প্রত্যেকটা সময় বাংলায় ইলেকশন লড়তে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, যে পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা পুরো একটা টিএমসির ক্যাডারে পরিণত হয়েছে, এবং তারা ওইভাবেই তাদের সাথে কাজ করে। যারা লড়ে তারা তো নিজেরা অ্যাজ এ ক্যান্ডিডেট বুঝতে পারে তারা, এবং যে কোনো যারা বিরোধী পার্টির থেকে লড়ে, এবং আজকে সেটাই হয়েছে, এবং সেটা প্রুফ আছে। আমি নিজে তো 4বার লড়েছি, আমি নিজে প্রুফ দিয়ে বলতে পারবো যে কি কি হয়েছে না হয়েছে। আমার হয়েছে একদম নিউট্রাল ভাবে তারা কাজ করেনি, এবং আজকে তারা এগুলো করেনি বলে তো, না হলে তো বাংলায় এগুলো করতে হতো না। না, আমি তো ধরে নিচ্ছি যে হয়েছে, প্রশাসন ক্ষমতাসীন দলের হয়ে কাজ করেছে, আমি মেনে নিলাম। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এজেন্ট, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে বিজেপি তো সাংগঠনিক ভাবে ততটা শক্তিশালী নয়
যারা এজেন্ট বসাতে পারবে না সেখানে অফিসার বদলে কি কিসের হবে? কে বলেছে? আমরা সব জায়গায় এজেন্ট বসিয়েছি। 2019-এ প্রত্যেকটা বুথে এজেন্ট ছিল, 21-এ এজেন্ট ছিল। এটা একটা মানে মিথ তৈরি করা হয়, এটা একটা তৈরি করা হয় যে অন্যান্যদেরকে অনেক দুর্বল কি করে করে দেওয়া যাবে। হুম। আমাদের বিজেপির এজেন্ট কম আছে। এজেন্ট হওয়ার জন্য আমাদের মানে সবাই ভিড় করে থাকে যে আমি এজেন্ট হব, আমি এজেন্ট হব আমাদের বুথগুলোতে। তো আমাদের এজেন্ট কোথায় কম আছে? প্রত্যেকটা জায়গায় এভাবে এবার দেখবে এজেন্ট থাকবে, এবং কত সেট যে কোথায় কোথায় এজেন্ট থাকবে সেদিন দেখবে এক সেট এজেন্ট রয়েছে, এক সেট বাইরে দাঁড়িয়ে আছে যে আমরাও এজেন্ট লাইনে আছি। তো এইরকম অবস্থা। গতবার অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল, অর্থাৎ 2021-এর স্লোগান ছিল আগলি বার 200 পার। 200 যে পার হয়নি সেটা সবাই দেখেছে, 70-75 গিয়ে থেমেছে। এবার শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের টার্গেট 177। বিজেপির টার্গেট কি ক্রমশ পড়ছে? দেখো, শুভেন্দু অধিকারী বা কে কি বলছে আমি তো শুনিনি, কিন্তু আমি নিজে মনে করি 3 থেকে 77 যে জাম্পটা হয়েছিল সেটা কিন্তু বিরাট জাম্প। সচরাচর অন্য কোনো জায়গায় কিন্তু সেটা দেখা যায় না। অনেক হয়তো আমাদের মোটিভেট করেছিল আমাদের সবাইকে, সেটা আমাদের কার্যকর্তাদেরকে। সবাই ভাবে সরকার আসবো আসবো, কেন আসেনি? 3 থেকে 77টা কিন্তু কম না। এটা অবশ্যই। কিন্তু এটা কিন্তু আমরা মানি। এবং এবারে যে পরিস্থিতি, এবারে মানুষ হয়তো হিসাব হয়েছিল 200 পার বলছে, তাহলে এলো না, অমিত শাহজির কথা রইলো না। কিন্তু 3 থেকে তো 77 হয়েছিল, মানুষ তো মোটিভেটেড হয়েছিল। এবং এবারে আজকে তো অমিত শাহজি এরকম কিছু বলেনি, তিনি নিজে বলে গেছেন 100 সরকার গড়বো বলেছেন, কখনো বিভিন্ন যেমন পলিটিক্যাল কথা হয় সেরকম উনি বলে গেছেন। তো শুভেন্দুদা, আমার তো মনে হয় এবারে যে কত সিট আসবে না আসবে এটার মধ্যে না গিয়ে আমার মনে হয় মানুষ তৈরি আছে সরকার করার জন্য। 145 হলেও আমরা সরকার করছি, এই 149 হলেও আমরা সরকার করছি, 148 হলে আমরা সরকার করছি, 175 হলে আমরা সরকার করছি, আমরা 200 হলেও সরকার করছি। সুতরাং সরকার আমরা করছি, এটাই মানুষের মধ্যে থাক, এটাই মানুষের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আসুক যে যেটা 2021-এ 3 থেকে 77 করেছি, বাকি যে আমাদের খিদেটা রয়েছে আমরা সেটাকে পূরণ এবারে করবো। তুমি তো এর পজিটিভ ইতিবাচক দিকের কথা বললে, আমি তো অলওয়েজ ইতিবাচক দিকের কথা আমি একটু বলি। নেতিবাচক দিকের কথা বলে হচ্ছে শেষ করতে চাই। ধরা যাক বিজেপি এবারেও ব্যর্থ হলো, সরকার গড়তে তৃণমূলকে হারাতে ব্যর্থ হলো, তাহলে কি এই কনক্লুশনে আসবো যে আগামী দিনে বিজেপির বাংলায় কোনো ভবিষ্যৎ থাকবে না? এই যে ধরা যাক যে কথাটা রয়েছে তোমার, এটার মধ্যেই নেই, এর কোনো আনসারই নেই। কারণ আমরা ধরছি না, আমরা ধরেছি যে যেটা আমরা 2021-এ পূরণ করতে পারিনি, এইবারে এত কিছু মানুষের, এত অ্যান্টি ইনকাম্পেন্সি এত বেশি মানুষের, ঘরে ঘরে মানুষের মধ্যে একটা আন্ডার কারেন্ট রয়েছে। এইবারে আমাদের ভেতরে 1%ও নেগেটিভিটি নেই। আমরা পরিষ্কারভাবে ধরে নিয়েছি যে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোই হারছে, এবং বিভিন্ন জায়গায় যারা আনএক্সপেক্টেড ভেবেছে যে না এখান থেকে তৃণমূলই বেরোবে, কেউ যদি ভেবেও থেকে থাকে, তারা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার চিন্তা করুক, সেই সিটগুলো কিন্তু এবার বেরোবে না, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। এবং সরকার গঠনের দিকে আমরা রয়েছি, এবং তারপরে আমরা কি কি করব আমরা সেই ভাবনা চিন্তার মধ্যে রয়েছি। অর্থাৎ আমাদের আজকে আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে লকেট চট্টোপাধ্যায় বিজেপির জেনারেল সেক্রেটারি এই মুহূর্তে, তিনি বলছেন যে শুধু জিতছেন তাই নয়, তারা জিততে চলেছেন, এবং জেতার পর কি কি করবেন সেই নিয়ে তাদের ভাবনা চলছে। ফলে লকেট ঠিক না ভুল সেটা জানার জন্য আমাদের মেরে কেটে আর 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা, 3 কি 3.5 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। তবে যাই হোক না কেন, যে আগামী নির্বাচন যে লকেট বা বিজেপি কিংবা তৃণমূল উভয়ের আকচাকচিতে আরো জমাট বাঁধবে এবং আরো উত্তপ্ত হবে, তা কিন্তু আজকে লকেট চট্টোপাধ্যায়ের কথায় পরিষ্কার হয়ে গেল।
আর আরেকটা জিনিস লকেট আজকে প্রমাণ করে দিলেন যে অভিনয় জগতে যেরকম হচ্ছে 2 রান 3 রান কিংবা মাঝে মধ্যে যে 4 ছক্কা ছোটাতেন, রাজনীতির জগতে কিন্তু অনায়াসে বাপি বাড়ি যা ভঙ্গিতে তিনি যখন তখন ছক্কা মারেন। উল্টো দিকে বসে থাকা সাংবাদিককে তিনি পরোয়া করেন না। এই লকেট চট্টোপাধ্যায় অন্য লকেট চট্টোপাধ্যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে থার্ড আম্পায়ারের এই এপিসোড। আপনারা দেখতে থাকুন এবং ভালো থাকুন। লকেটকে অনেক অনেক ধন্যবাদ।